ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাসে 1 লাখ টাকা মাইনে পায়। এমনি এমনি এই জায়গায় পৌঁছয়নি। আমার মেয়ে আপনার ছেলের জন্য যথাযোগ্য দিদি, আপনার ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। আমার মেয়ে খুব ঘরোয়া দিদি। দিদি, এই জুড়ি ভগবানের তৈরি। সব বাবাই তার মেয়ের জন্য আদর্শ স্বামী চায়। সব মাই চায় তার ছেলের বউ যেন তারই মতো ছেলেকে যাতে খুবই ভালোবাসে। সব বাবা মায়েরই স্বপ্ন হয় যে তাদের বৌমা বা জামাই যেন তাদের সন্তানের জন্য একদম সুযোগ্য হয়। কিন্তু বেশিরভাগ লোক বিয়েটাকে একটা রঙিন চশমার ভেতর থেকেই দেখে। সবকিছু সুন্দর লাগে দেখতে, আর বিপদের সংকেত কানেই আসে না। জুন 2011, বেঙ্গালুরু, কর্ণাটক। সুইটু, আজ আমি তোমাকে চিরকালের মতো ছেড়ে যাচ্ছি। সেখানে যাচ্ছি যেখান থেকে কেউ আর ফেরে না। এবার তোমার এই স্বাধীন জীবন উপভোগ করো। বাই ফর এভার সুইটু। এবার তো একটু হাসো। আর হ্যাঁ, সিগারেট ছেড়ে দিও। তোমার সব কষ্ট আমি একেবারে দূর করে দিলাম। 10 জুন 2011, খুশি তার 23 বছরের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। আজকে ডায়েরিতে লেখাই হয়তো তার জীবনের শেষ লেখা ছিল। এই ডায়েরি সে 2011 জানুয়ারি থেকে লিখতে শুরু করে, যখন জিতুর সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়। খুশি তার ডায়েরিতে জিতুকে ভালোবেসে সুইটু বলে ডাকত। 17th জানুয়ারি আমার আর জিতুর এনগেজমেন্ট। হ্যাঁ, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। জিতুকে আমার বাবা মা আমার জন্য সিলেক্ট করেছে, কিন্তু আমার দিক থেকে না, এটা লাভ ম্যারেজ। কারণ আজ সকাল 4:30টার সময় আমি জিতুকে ভালোবেসে ফেলেছি। ও আমার সাথে 1 ঘন্টা নন স্টপ ফোনে কথা বলেছে। এত রোম্যান্স ছিল, এত রোম্যান্স ছিল যে লিখতে লিখতে আমার হাত কাঁপছে। আমি এবার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড গুনছি। 16 তারিখ ব্যাঙ্গালোর থেকে আসছে ফ্লাইটে। তারপর আমাদের এনগেজমেন্ট। আমার জীবনের সবচেয়ে খুশির দিন। বাই দ্য ওয়ে, আজ আমি প্রথমবার আমার সুইটুকে আই লাভ ইউ বলেছি। একদিক থেকে ভালোই, ইলেকট্রিকের বিলটা আবার কম আসবে। কি? তোমাকে আজ খুব উজ্জ্বল দেখাচ্ছে। সবসময় এমনই উজ্জ্বল দেখায় না, শুধু আজই? না, আজ আপনি কাছে বসে আছেন না, হয়তো সেই জন্য। ঠিক আছে, আমি একটু আরো পাশে চলে এলাম। রিয়েলি? এবার ঘরে আলোরও দরকার পড়বে না। এবার রোম্যান্সকে 2 মিনিটের জন্য পাশে সরিয়ে কিছু প্র্যাকটিক্যাল কথা বলা যাক।
কি কথা? ইকোনমিক্সে এমকম করেছো তুমি, হুম, তো জবের ব্যাপারে কি ভাবলে? যদি আপনি বলেন তাহলে নিশ্চয়ই করব। ফুল টাইম জব, ঘর সামলানো, আর ব্যাঙ্গালোরের ট্রাফিক, সব সামলাতে পারবে তো? আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। তাহলে আমি তোমাকে বলছি, তুমি এখনই আমাকে কিস করো। হ্যাঁ, আরে আচ্ছা, গালে কিস করতে যদি লজ্জা লাগে তো ঠোঁটে করো। আপনি আগে সিগারেট খাওয়া ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। নাও কিস মি। মা, এতে 1,00,000 টাকা আছে, এটা তোমার মাকে দিয়ে দাও। আঙ্কেল আপনি নিজেই মাকে দিয়ে দিন না। দেখো মা, তুমি জিতুর বোন, তাই তুমি আমার মেয়ের মতনই, তোমাকে তো আমি বলতেই পারি না। দিয়ে দিও প্লিজ। প্লিজ বলবেন না, আমি দিয়ে দেবো। বেঁচে থাকো মা। দেখুন মাধুরীদি, এই গয়নাটা আপনার মেয়ে মীরার জন্য। ওর পছন্দ হবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন পছন্দ হবে না? এটা তো খুব সুন্দর। দেখুন মাধুরীদি, শাড়ি হোক বা অন্য কিছু, যদি কোনো জিনিসে কিছু কম দামি মনে হয় বলবেন, আমি বদলে দেব। এ আপনি কি বলছেন শান্তি দেবী? আরে আপনি তো এত কিছু করেছেন। ওই একটাই তো মেয়ে আমাদের, ওকে পৃথিবীর সব খুশি দিয়ে ভরিয়ে দেব। তাছাড়া আমাদের খুশির জীবনে সবচেয়ে বড় খুশি তো আপনাদের জিতু। সত্যি ভগবানের অসীম কৃপা, দুজনকে কি সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ, বাড়িয়ে বলছি না, আমার এক ছেলেই 4 ছেলের সমান, আর আমি ওকে পুরো সাপোর্ট দিয়েছি। সে তো দেখতেই পাচ্ছি ধরমবাবু, আর এটা আমাদেরও সৌভাগ্য যে আমরা জিতুর মতন জামাই পাচ্ছি। বড়াই করছি না, কিন্তু ট্র্যাক রেকর্ড ঘেঁটে দেখুন, 3 বছরে 3টে বড় প্রমোশন পেয়েছে। এখন ওর পজিশন গ্রুপ লিডার। পরের বছরে ভাইস প্রেসিডেন্টের পোস্ট আমাদের জিতুই পাবে, দেখে নেবেন। নিশ্চয়ই পাবে, কিন্তু ছোট মুখে বড় কথা হয়ে যাবে। আমাদের খুশিও জিতুর ঘর খুশিতে ভরিয়ে তুলবে। অবশ্যই অবশ্যই। এতে তো 1,00,000ই আছে। হ্যাঁ, আঙ্কেল আমাকে 1,00,000ই দিয়েছিলেন, তোমাকে দিয়ে দিতে বললেন। হ্যাঁ, কিন্তু কিন্তু কি মা? কিছু না। আজ সুইটু আর আমি আমাদের ভালোবাসার খামকে কিস দিয়ে সিল করলাম। ও গড, কিস করার পর না খুশিতে আমার মাথাটা যেন ঘুরছিল, কিন্তু আজকের দিনে একটু সমস্যাও ছিল। খুশিমা, আমি সোজা কথা বলতে ভালোবাসি। হ্যাঁ মা, বলুন। আমি খুব কষ্ট করে আমার ছেলেকে তোমার সাথে বিয়ে করার জন্য রাজি করিয়েছি। তাই আমি চাই যে ওর বিয়েটা ওর স্ট্যান্ডার্ড অনুযায়ী হোক। মা, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি কোনো ভুল করনি, তবে হ্যাঁ, তোমার মায়ের কিছু ভুল হয়েছে। দেখো না, জিতুর জন্য এটা কি পোশাক বানিয়েছে। আরে আমাদের এটা একটা পোশাক হয়েছে, কিন্তু জিতু তো এসব কোনোদিনই পরবে না। কিন্তু মা, জিতু যখন কাল জামাটা ট্রাই করেছিল না, ওনাকে খুব স্মার্ট লাগছিল। আপনি দেখবেন ওকে খুব ভালো লাগবে ওই জামাটা পরে। তোমরা হলে ছোট শহরের, বুঝলে? আর এই মাল্টি ন্যাশনাল কর্পোরেট কালচার সম্পর্কে তোমরা কি জানবে? আচ্ছা ছাড়ো, একটা কাজ করো, তুমি এই জামা কাপড়গুলো তোমার কোনো ভাইকে দিয়ে দাও। আমরা জিতুর জন্য নতুন জামা বানিয়ে দেব, ব্যাঙ্গালোর থেকে লেটেস্ট ডিজাইনের। আর তুমি বাবাকে বলে দেবে যে বিলটা আমরা ইমেল করে দেব। ঠিক আছে মা। আরও একটা কথা, যে জিতু তোমাকে একটা দামি ফ্ল্যাটে নিয়ে যাবে কাল, আর এরকম ফ্ল্যাট তুমি তো কি সারা পাটনাও দেখেনি। আর তার জন্য তোমার বাবা যে ফার্নিচার, ফ্রিজ যাই দিক, সেটা যেন টপ ব্র্যান্ডের জিনিস হয়। আর হ্যাঁ, এটাও ভুলবে না যে এখন জিতু টপ পজিশনে আছে, তাড়াতাড়ি ভাইস প্রেসিডেন্টও হবে, তো গাড়িটাও যেন ওর স্ট্যান্ডার্ডের হয়।
ওই কোনো 6 কি 8 লাখ টাকার বাক্সের মতন গাড়ি যেন না হয়। তুমি বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ, বাবা আগে থেকেই সব সেভিংস খরচা করে দিয়েছে, একটাও এফডি বাকি নেই, সব ভেঙে ফেলেছে। এসবের পরে বাবা এসব কি করে অ্যাফোর্ড করতে পারবেন? কোন মুখে আমি এই সব জিনিস চাইবো? আই মিন, সুইটুকে আমি খুব ভালোবাসি, নতুন জীবন শুরু করার জন্য ওয়েট করতে পারছি না। কিন্তু বাবা মা আর দাদার জীবনের কি? আমি ওদের উপর এত বড় স্ট্রেস কি করে দিই? 4 লাখে ফার্নিচার, 12 লাখের গাড়ি, 1 মাসের মধ্যে এসব কোথা থেকে আসবে? তুমি চিন্তা করো না বাবা, আমি লোন নিয়ে নেব। আরে বাবা, আগের থেকে আমার 2টো লোন নেওয়া আছে, পরের বছর আমি রিটায়ার করছি, তাহলে এই 2টো লোন তোকেই শোধ করতে হবে। তখনকার কথা তখন ভাবা যাবে। এমন ছেলে লাখে একটা মেলে, আমাদের খুশি রাজরানী হবে। বাবা, আমার মনে হয় আমাদের বিয়ে পোস্টপোন করে দেওয়া উচিত। অন্তত বছরের শেষ অবধি কিছু তো টাকা হাতে আসবে। না না, বিয়ে তো পরের ফেব্রুয়ারি মাসেই হবে, না হলে আমাদের বদনাম হয়ে যাবে যে মা। আর তাছাড়া ওরা যদি বিয়েটা ভেঙে দেয়? না মা, এরকম হবে না। জিতু আমায় খুব পছন্দ করে, ও আমার জন্য ওয়েট করবে। পাত্রপক্ষের এক একটা বায়না জানান দিচ্ছিল যে এই বিয়েটা কোনো দিক থেকেই পারফেক্ট নয়, কিন্তু সবার চোখেই পরম্পরার ফেটটি বাঁধা ছিল, আর কানে ছিল মিথ্যে আত্মসম্মান বোধের ঠুলি। পাত্রপক্ষ পুরো আকাশটাই চেয়ে বসেছিল, আর পাত্রীপক্ষও দেউলিয়া হতে প্রস্তুত। পরম্পরা। নববধূ তার শাশুড়ি আর স্বামীকে খুশি করার জন্যে নিজের জীবন দিতেও প্রস্তুত। এটাই কি পরম্পরা? ডিয়ার সুইটু, আমার বাবা আমার বিয়ের পর হাসতে ভুলে গেছেন। তোমার মা সবসময় দুঃখ করেন যে আমার বাবা সেগুলো দিতে পারেননি যেগুলো তুমি চেয়েছিলে। তুমি উদাস হয়ে থাকো কারণ তুমি গীতাকে পাওনি, তোমার প্রথম আর শেষ ভালোবাসা। যখন কেউই খুশি নেই তো তো খুশি কি করে খুশিতে থাকবে? আসলে খুশির বেঁচে থাকারই অধিকার নেই তোমার ভালোবাসা ছাড়া। এমনিতেও আমি জীবন্ত লাশ। যে রাতে খুশি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেই রাতে সে তার বেডরুমে একাই ছিল। তার স্বামী অন্য একটা ঘরে শুয়েছিল, আর তার শ্বশুর শাশুড়ি ছিল তাদের বেডরুমে। খুশি জানতো যে জিতু বিয়ের আগে গীতা নামের একটি মেয়েকে ভালোবাসতো, আর বিয়ের পরেও ভালোবাসতো। জিতু, বিয়েতে শুধু 1 সপ্তাহ বাকি, আর জানো এখন কত কাজ আছে? বসারও সময় নেই আমার। একটা দরকারি কথা বলার আছে। আমি জানি তুমি আমায় কি বলতে চাও। আই লাভ ইউ, রাইট? খুশি, আমি অন্য কাউকে ভালোবাসতাম। কি? হ্যাঁ, ওর নাম গীতা। আমরা দুজনেই দুজনকে চাইতাম। আমার মনে হলো তোমার এটা জানা উচিত। তুমি তুমি এখনো ওকে? না খুশি, এখন আমাদের মধ্যে আর কিছুই নেই। তাহলে তুমি আমাকে এগুলো কেন বললে? বলে রাখাটা দরকার খুশি, কারণ আমি আর গীতা আজও ভালো বন্ধু, শুধু বন্ধু, আর কিছু না। আর আমি চাই না যে বিয়ের পরে তুমি কোনো আনপ্রেজেন্ট শক পাও। জিতু, আমি শুধু এইটুকু জানি যে আমি এখন পুরোপুরি তোমার হয়ে গেছি, আর সারা জীবনই আমি এরকম থাকবো, শুধু তোমার। आइए सर। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি হয়েছিল? কাল রাতে খুশির মুডটা খারাপ ছিল, আমাকে বলল বাইরের ঘরে শুতে। কিন্তু স্যার সকালে আমি এসে দেখি ও পাখা থেকে ঝুলছে। ওকে নিচে কে নামালো? আমরা সবাই মিলে নামিয়েছি, চোখে দেখা যাচ্ছিল না। দবে স্যার, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও। স্যার, আর আপনারা 3 জন থানায় চলুন, স্টেটমেন্ট নিতে হবে। স্যার আমি খুশির ফার্স্টেশনটা বুঝতাম, সব সময় বলতাম খুশি ধৈর্য ধরো, আরে তোমার এত ভালো কোয়ালিফিকেশন, এমকম ইন ইকোনমিক্স, কিন্তু স্যার ছোট শহর থেকে এসেছে, চাকরি নিয়েও জানি না কেন কমপ্লেক্সে ভুগতো। কোন ছোট শহর থেকে এসেছিল? পাটনা থেকে। ওর মা বাবা আর দাদা ওখানেই থাকে। স্যার কাল ওর একটা ইন্টারভিউ ছিল, কিন্তু কালও রিজেক্ট হয়ে গেছিল। ইন্টারভিউ থেকে ফেরার পর খুব টেনশনে ছিল, ও খাবারও খায়নি স্যার। কেঁদে কেঁদে মেয়েটার 2 চোখ লাল হয়ে গিয়েছিল। স্যার আমি ওকে অনেক বুঝিয়েছি। আরে গুলি মারো ওই ইন্টারভিউ আর চাকরিটাকে, তোমাকে চাকরি না দিয়ে ওই কোম্পানির ক্ষতি হলো। অনেক বড় বড় জব আছে এই ব্যাঙ্গালোরে, কিন্তু একটাও আমার জন্য না। তুমি এসব ফালতু কথা ভাবা বন্ধ করো, বুঝলে? তোমার পার্সোনালিটি আর তোমার কোয়ালিফিকেশন দুটোই টপ ক্লাস, শুধু তোমার সময়টা খারাপ যাচ্ছে। আমার তো লাইফের ওপরই ঘেন্না ধরে গেছে, মনে হয় শুয়ে পড়ি আর কোনোদিন না উঠি। স্টপ ইট ইয়ার খুশি, তুমি আবার সেই ডিপ্রেশনে ভুগছো। মানে শুধু চাকরি না পাওয়ার জন্যই আপনার স্ত্রী সুইসাইড করেছে? হ্যাঁ স্যার, চাকরি নিয়ে অবসেসিভ হয়ে গেছিল খুশি। মিস্টার জিতু, আপনার আর খুশির বিয়ে মাত্র 4 মাস হয়েছিল, রাইট? ইয়েস স্যার। হাতের মেহেন্দি উঠতেই 4 মাস লেগে যায়। আবার প্রশ্ন করছি, শুধু চাকরি না পাওয়াটাই কি আপনার স্ত্রীর হতাশার কারণ ছিল? স্যার আমি তো আপনাকে আপনি খোলাখুলি বলছেন না কেন? আমার প্রশ্নের মানে বুঝেও সঠিক উত্তর দিচ্ছেন না কেন? দেখুন ইন্সপেক্টর, আমার ছেলে আপনাকে বলল তো যে চাকরি না পাওয়ার কারণেই হতাশ হয়েছিল। আর এই হতাশার কারণেই ও আপনার ছেলেকে রাতে আলাদা শুতে বলে আর সকালে গলায় দড়ি দেয়। 3-4 বছর ধরে চাকরি না পেলে মানা যেত, তাতে লোকে সুইসাইড করে, কিন্তু বিয়ের 4 মাসের মধ্যেই নো, এই সুইসাইড চাকরি না পাওয়ার কারণে হয়নি। আপনি কি জোর করে কারণ খুঁজবেন? এখনো তো খোঁজা শুরুই করিনি স্যার। সদ্য বিবাহিতার আনন্যাচারাল ডেথ হয়েছে, 2-4টে কারণ তো থাকবেই, খুঁজে বের করবই। স্যার, এঙ্গেজমেন্ট থেকে পরশু পর্যন্ত প্রায় রোজই মেয়েটি ডায়েরি লিখেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা? ফেব্রুয়ারির 28-এ বিয়ে হয়েছে, আর 3রা মার্চ খুশি জিতুর সাথে ব্যাঙ্গালোর এসেছে। সেদিন থেকে পরশু পর্যন্ত শুধুই দুঃখ স্যার। জবের জন্য? খুব কম, বেশিরভাগই পারিবারিক সমস্যা। দেখি। আজ আমি আমার স্বামী জিতু মানে সুইটুর সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছি।
ওয়াও, ঘরটা কেমন লাগলো? খুব সুন্দর। চলো ভেতরটা দেখাবো। প্লিজ গেট আপ। কিন্তু আজকের এই সুপার দিনে একটা সুপার শকও পেলাম। এই বিছানায় কখনো শোবে না। কি হয়েছে? এই বিছানাটা কখনো ইউজ করবে না। কিন্তু কেন? এই বিছানাটার সাথে আমার আর গীতার কিছু ব্যক্তিগত কিছু সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে। আমার নতুন ঘর আর নতুন জীবনের প্রথম রাতেই আমি জানতে পারি যে আমার স্বামী আর গীতার মধ্যে এখনো সম্পর্ক আছে। তাহলে ও আমাকে মিথ্যে কেন বলল? কেন সুইটু, কেন? আমাকে না হয় বিয়ে করতোই না। শাশুড়ি মাও সুইটুর ওপর এত জোর কেন করলেন? আর আমার বাবা মা, ওরা কেন কিছু বুঝলেন না? আর আমি, বুদ্ধ নাম্বার 1, আমি কেন বুঝতে পারিনি যে সুইটু আমাকে ভালোবাসে না? খুশি? হ্যাঁ, 5 দিনের জন্য জামা কাপড় গুছিও, হয়তো 2-1 দিন বেশিও লাগতে পারে। জিতু, হুম? আমরা আমাদের হানিমুনে কবে যাব? আচ্ছা খুশি, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি নিজের কাজ করব না টাইম ওয়েস্ট করব? আরে আমি এমন কি বললাম? তুমি এরকম কেন বিহেভ করছো? বিয়ের 3 সপ্তাহ হয়নি আর সুইটু আমার সাথে শুধু হ্যাঁ বা নাতে কথা বলে। আমি জানি যে ও আমার সাথে খুশি নয়। ও এই কম্প্রোমাইজটা করেছে ওর মাকে খুশি করার জন্য। কিন্তু আমার কি? আমার খুশির কোনো গুরুত্ব নেই? খুশিমা, জিতু আজকাল খুব টেনশনে থাকে, এভাবে তো চলতে পারে না। ওকে খুশি করাটাই তোমার কর্তব্য। হ্যাঁ হ্যাঁ মা। দেখো মা, জিতু শুধুমাত্র তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল এই কারণেই যে তোমার মা জোর করেছিলেন। তুমি অন্তত ওনাকে ভুল প্রমাণ করো না। আমার মেয়েটা খুবই ডিপ্রেসড ছিল ইন্সপেক্টর। ওর এই ডিপ্রেশন কি বিয়ে হওয়ার আগেও ছিল? না ইন্সপেক্টর, ও শুধু বিয়ের পরেই ডিপ্রেসড হয়েছিল। কোনো কারণ তো ছিল। জিতু, আমার জামাই বাবু। কি করেছে সে? আমি গিয়েছিলাম 1 মাস আগে খুশির সাথে দেখা করতে ওদের বাড়িতে। জিতু আর খুশির মধ্যে কোনো কিছুই ঠিক ছিল না। জিতু খুশির সাথে ঠিকমতো কথাও বলতো না। সব ওই মেয়েটা গীতার জন্য। জিতু আমার মেয়েকে তো বলেই দিয়েছিল জুন মাসেই ডিভোর্স দিয়ে দেবে, তারপরে গীতাকে বিয়ে করবে। ইন্সপেক্টর সাহেব, জিতু, ওর মা আর ওর বাবা 3 জনই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। 3 জন আরো দায়ী খুশির মৃত্যুর জন্য। কে ইন্সপেক্টর? খুশির মা বাবা আর খুশির দাদা। আপনি কি বলছেন? আমি কিছুই বলছি না, আপনার মেয়ের এই ডায়েরিটাই সব বলছে। এতে বিয়ের প্রথম দিন থেকে সুইসাইড করার 2 মিনিট আগে পর্যন্ত সব কথা, সব যন্ত্রণা, কত কষ্ট। আর আপনারা নাকি বুঝতেই পারেননি। ও তো আমাদের কখনো কিছুই বলেনি। কিভাবে বলবে? আপনারা ওকে টিভি সিরিয়ালের বউ হওয়ার ট্রেনিং দিয়েছিলেন। চুপ থাকো, সহ্য করো, আরো সহ্য করো। সহ্য করাই তোমার ধর্ম, এটাই শিখেছিলেন। আমরা ভেবেছিলাম একবার একটা বাচ্চা হলেই। বাচ্চা কোত্থেকে হবে? ওর স্বামী তোর সঙ্গে কথাই বলতো না, ওদের বেডরুম পর্যন্ত আলাদা ছিল। আর তুমি বড়দা, তুমি সবকিছু দেখার পরেও চুপ করে থাকলে। রাখিটা কি টাইম পাস করার জন্য বাধাতে? যেখানে তোমার বোন কষ্ট পাচ্ছে, একটু একটু করে মরছে, তুমি আঙুলটাও তুললে না। বিয়ে হয়ে গেছে তাই? তাতে কি? দায়িত্ব শেষ। বিয়ের পর আপনারা ওর দিকে ফিরেও তাকালেন না, মরবার জন্য ওদের হাতে ছেড়ে দিলেন। দেখুন ইন্সপেক্টর, আমরা জানি যে আমরা 3 জনই খুব বড় ভুল করেছি, কিন্তু ওরা 3 জনও তো দোষ করেছে। তাহলে আপনি কি ওদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেবেন না? নিশ্চয়ই নেব, কিন্তু আমার একটাই আক্ষেপ যে আমি ওই নিষ্পাপ মেয়েটাকে বাঁচাতে পারলাম না। এই ডায়েরিটা যদি ওর সুইসাইড করার আগে আমি হাতে পেতাম। জানি না আমরা কোন যুগে রয়েছে, আর মানুষের চিন্তা ভাবনাই বা কেমন। কারো মন ভেঙেছে, ইমোশনালি ঘায়েল, সলিউশন বিয়ে।
আর বিয়ের পর যদি কোনো সমস্যা হয় তখন সলিউশন বাচ্চা। আমরা এটা কেন বুঝি না যে বিয়ে বা বাচ্চা কোনোটাই সমাধান নয়, বরং সেটা একটা দায়িত্ব। সেই দায়িত্ব যা দুজন বুদ্ধিমান সেন্সিবল মানুষই নিতে পারে। তারা একে অপরকে ভালোবাসতে না পারলেও অন্তত দুজন দুজনকে সম্মান করে, ভরসা করে। কিন্তু জিতু আর খুশির বিয়ের ভিতটাই যেন নড়বড়ে ছিল। স্যার আপনি এটা কি করছেন? আরে 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 আপনারা কি করছেন? ওকে কোথায় নিয়ে স্যার- যাচ্ছেন? এ কি অভদ্রতা! স্যার টেনশন করবেন না আন্টি, খুশির ডায়েরিটা একবার রাইটিং অ্যানালিসিস্টের কাছ থেকে আসুক, তারপর আপনাদেরও নিতে আসবো। হ্যাঁ স্যার, আমি খুশিকে বিয়ে করে খুশি হয়নি। আমি গীতাকে ভালোবাসতাম স্যার, আজও ভালোবাসি। তাহলে লোক দেখাতে বিয়ে করেছিলে খুশিকে? স্যার আমি এই বিয়েটা শুধু আমার মায়ের খুশির জন্য করেছিলাম। তুমি একদম বাচ্চা ছেলে নও, একটা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি। স্যার আমি ওকে বুঝিয়েছিলাম, বলেছিলাম আলাদা থাকতে, ডিভোর্সও চেয়েছিলাম। দেখো খুশি, আমি তোমার সাথে কোনোদিনও খুশি হতে পারবো না, এটা তো এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো। কিন্তু আমি এটাই জানতে চাই যে আমি এমন কি করি যাতে তুমি খুশি থাকো। ছেড়ে দাও আমাকে। এটা কখনোই হতে পারে না। কিন্তু সেটা হবে, আর এই জুনেই হবে। কি? আমি জুন মাসে ডিভোর্স ফাইল করব। আর ওই ওই গীতাকে বিয়ে করবে? আরে হ্যাঁ ভাই, করব বিয়ে। তো আগেই করতে পারতে। কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলে? বাবার ঘাড়ে এত লোড আছে, মায়ের স্বপ্ন। একবার আমাকে বলে তো দেখতে পারতে, আমি নিজেই এই বিয়েটা ক্যান্সেল করে দিতাম। আগে বলে দেওয়া উচিত ছিল, বলতে পারিনি। ওকে, এখন বলছি আই এম সরি, কিন্তু এতে আমার ডিসিশন চেঞ্জ হবে না। জিতু, এমনিতে অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমরা কালকে সকালে কথা বলবো। খুশি দেখো, কিছু বলার মতো আর বাকিই নেই। তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর তুমি বুঝছো না। তাছাড়াও কাল আমি গীতার বাড়িতে যাব ওকে বিয়ের প্রপোজাল দিতে। জিতু প্লিজ, আমরা এই ব্যাপারে বসে কথা তো বলতে পারি না? খুশি, বলা বা শোনার মতো কিচ্ছু বাকি নেই। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি তোমায় ছাড়া আর কারোর ব্যাপারে ভাবতেও পারবো না। খুব ভালোবাসি আমি তোমায় সুইটু। ভালোবাসো তো আমাকে? তাহলে তুমি তোমার থেকে আমাকে মুক্তি দাও প্লিজ। আমাকে ছেড়ে চলে যাও, আমাকে অন্তত এইটুকুনি দয়া করো প্লিজ। 10ই জুন, সেদিন তোমার গার্লফ্রেন্ড গীতার জন্মদিন ছিল। ইয়েস স্যার। আর সেই দিনই তুমি তোমার স্ত্রীর খুশির থেকে ডিভোর্স চেয়েছিলে, আর ওই মেয়েটাকে একদম একলা ছেড়ে দিলে। আমার অবস্থাটাও খুব ভালো ছিল না। তোমার কোনোদিন মনে হয়নি বউয়ের ডায়েরিটা পড়তে? স্যার ওর প্রতি কোনো আগ্রহই ছিল না, তাই জন্য ডায়েরি পড়ার কোনো প্রশ্নই ওঠে না। স্যার আমি সত্যিই বলছি স্যার, আই ডিডন্ট লাভ হার। আমি ওকে ভালোবাসতাম না স্যার, আমার মনে ওর প্রতি কোনো ফিলিংস ছিল না স্যার। আমি অনেস্টলি। চুপ! অনেস্টির জন্য তোমাকে নোবেল দেওয়া উচিত। এই অনেস্টি যদি বিয়ের আগে একবার একটুও দেখাতে পারতে, তাহলে ওই মেয়েটা আজ বেঁচে থাকতো, ওর বাবা ঋণের দায় থেকে বাঁচতো। অনেস্টি এটা যে জিতু তুমি খুশিকে কেবল খেলনার মতো ব্যবহার করেছো, ওকে সুইসাইড করতে বাধ্য করেছো। আইপিসি দফা 304B আর 429C দুটোই লাগু হবে। আর আশা করব কম করে 20 বছরের জন্য জেল তো হবেই। আর মরো। সুইটু, এটা সেই শাড়ি যার গিট আমাদের দুজনকে বেঁধেছিল। আজ এই গিটই আমাকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। মা বাবা, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমার সুইসাইডে তোমাদের খুব কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, ডাইভোর্সের পরে আমার অবস্থা তোমরা সহ্য করতে পারতে না। যেতে যেতেও জিতুকে আমার সব কিছু মেনে চলে যাচ্ছি। হাই, আমি খুশি। আমার প্যারেন্টস বলে যে আমি সবার মুখে হাসি ফোটাতে পারি।
লাখে মেলে এমন ছেলের জন্য খুশির বাবা লাখ টাকা খরচ করলেন, কিন্তু ছেলের বাবা মায়ের লোভ আর লালসা তাতে শান্ত হলো না। খুশি অনেক দুঃখ, অনেক বঞ্চনা সহ্য করে নিজের জীবন বলি দিল। কিন্তু একজন ঠগ, মিথ্যেবাদী মানুষের জন্য নিজের জীবন দেওয়াটাই কি ভালোবাসা? নাকি সন্তানের খুশির জন্য নিজের সর্বস্ব খরচ করা সত্যি কোনো পরম্পরা? পণের দাবি বা বিয়ের পর সাডেন সারপ্রাইজেস, এটাই বোঝায় যে বিয়েটা হয় বন্ধ করা উচিত, নয়তো দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসা উচিত। আমরা আগেও অনেক পর্বে বহুবার বলেছি, যে বিয়েতে কোনো অপরাধের সম্ভাবনা থাকে সেটা বিয়ে নয়, অত্যাচার। আপনাদের সন্তানদের বিপদের মুখে এভাবে ঠেলবেন না, কারণ প্রাণ বাঁচলে সব বাঁচবে। আবার দেখা হবে। নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।